হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বেশ অনেক কয়েকদিন পরেই আর কি ভিডিও শ্যুট করলাম। এত পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে না, কি বলবো। সেরকমভাবে কিছু ভিডিও ক্লিপ নিতেও পারছি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। তার মধ্যে মনটাও খুব খারাপ হয়ে গেছে। বেশ অনেক কয়েকদিন হয়েছে আর কি আমার হাজব্যান্ড আর কি কাছে নেই, বাইরে আছে চাকরির সূত্রে। মোটামুটি এই 3 মাসের মতো হয়ে গেল, এখনও অনেকটা লেট আসতে দুর্গা পুজো। তো যাই হোক, তোমরা তো জানো যে আমি বাবার বাড়িতে ছিলাম অনেক কয়েকদিন, মোটামুটি ওই 1 মাসের মতো ছিলাম, তারপরে আর কি চলে এসেছি। তো অনেকেই আমাকে বলেছো, দিদি তুমি জামাই ষষ্ঠী না খেয়ে কেন চলে আসলে? সব থেকে বড় কথা হচ্ছে, যখন ছেলে মেয়ের স্কুল খুলে যাবে না, তখন জামাই ষষ্ঠী বলো, দুর্গা পুজো বলো, কোনো কিছুই আর কি সেরকমভাবে কাটানো হবে না। তো যাই হোক, তারপরে আর কি আমি চলে আসলাম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। ওই 10 তারিখ হচ্ছে আমার মেয়ের স্কুল খোলা ছিল, 10 তারিখে, হ্যাঁ বোধহয় 10 তারিখে স্কুল খোলা ছিল, তার জন্যই আর কি চলে এসেছি। আর বিশেষ করে হচ্ছে, যার জন্য জামাই ষষ্ঠীটা, সেই যদি না থাকে তাহলে জামাই ষষ্ঠী থেকে কী বা করব। তো অনেক রিকোয়েস্ট করে মা বাবা বলেছিল যে জামাই নেই তো কি আছে, তুই থাক, তুই যা বাজার টাজার করি, একসঙ্গে রাঁধবি বাড়বি খাবি দাবি, তারপরে চলে যাবি। আমি বললাম যে না। তো অনেকেই আমাকে বলেছে, দিদি তুমি কেন একা আসলে, তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে কেন নিয়ে আসতে যায় না? সেটা হচ্ছে আমার কপালের দোষ, হয়তো আমি ভালো না, তার জন্যই আর কি আমাকে নিয়ে আসতে যায় না। বিশ্বাস করো, আমি অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম, যখন আমি শ্বশুর বাড়িতে যাই তখনও আমি বলেছিলাম সবাইকে আমাকে দিয়ে আসার কথা, তো কেউ দিয়ে আসেনি, যার যার অজুহাত দেখিয়েছে। তো কি করব, করার কিচ্ছু নেই। যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে, এখন তো আসতেই হবে, নয়তো বাবার বাড়ি থেকে যেতেই পারতাম। যেহেতু আগে অনেক থেকেছি, 5 মাস 6 মাসও থেকেছি, এমনকি আমি যখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম তখন 7-8 মাসও থেকেছি। তো কি করব, এখন তো থাকার কোনো উপায় নেই, তার জন্য আমি একাই চলে এসেছি। তো আমি কিভাবে এসেছি এটাও জানতে চেয়েছিলে। আমি এসছি হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে। ভাই আমাকে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে 6টার সময় মোটরসাইকেল করে আমাকে কৃষ্ণনগর পৌঁছে দিয়েছে। কৃষ্ণনগর থেকে একদম ডাইরেক্ট বাস, নাজিরপুর করিমপুরের বাস। তো সেই বাসে তুলে দিয়েছিল, তখন আমি আর আমার মেয়ে চলে এসেছি। আসার পরে আমার এত পরিমাণে শরীর খারাপ হয়েছে, কি বলবো। মানে তোমাদের বললেও হয়তো তোমরা বিশ্বাস করতে পারবে না যে মিথ্যে কথা বলছি, কিন্তু না। দেখবে বেশ অনেক কয়েকদিন হচ্ছে আনন্দ করে কাটিয়েছি, সেরকম কোনো কাজবাজ কিছু করিনি বাবার বাড়িতে। তো শ্বশুর বাড়িতে এসে যাই হোক, টুকটাক কাজকর্ম সব কিছুই করতে হয়। তো এসে ঘরটা নোংরা হয়েছিল, যেহেতু আমি অনেকদিন বাড়ি ছিলাম না, বুঝতেই পারছো। দেখবে একটা ছেলে মানুষ যদি বাইরে থাকে 2-3 দিন, তাতে কোনো রকম কোনো যায় আসে না। এসে দেখবে ঘর দরজা সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু একটা মেয়ে মানুষ যদি বাড়িতে না থাকে না, ঘর বাড়ির অবস্থা একদম বিচ্ছিরি হয়ে যায়। তো আসার পর কাচা ধোয়া সব পরিষ্কার করা, আর ভীষণ গরম লাগছে। মানে এত পরিমাণে গরম লাগছে, যেহেতু বাবার বাড়িতে এসি ছিল, এসিতেই ছিলাম। শ্বশুর বাড়িতে এসি আছে, কিন্তু এসি থাকলেও তো কাজবাজগুলো করতে হবে, তাই না? বাইরে বেরোতে হবে, জামা কাপড় ধোয়া, বেড কভার, ঘরটা নোংরা করা, ড্রেসিং টেবিল, এই যে আলমারি পরিষ্কার করা, সমস্ত জিনিস কাজবাজ করা, আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো। তারপর হচ্ছে বিকালে রান্না করা, রান্না করতে যেয়ে শরীর খারাপ হয়েছিল। তো আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। ধর এরকমটা হয়েছে শরীর খারাপ, পরের দিন আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করছে যে তোর কি হয়েছে শম্পা। তখন আমি বললাম যে আমি রান্না করেছি তো বিকালে, তার জন্য শরীর খারাপ হয়েছে। তো এইটা বলেছি, তার কিছুক্ষণ পরেই আমার শাশুড়ি মা ফোনে একটা ফোন আসে, তো আমি নামটা মেনশন করছি না। তো ফোনের মধ্যে আমি সেই মুহূর্তে কি করেছি, ঘরে গেছিলাম, ফ্রিজে গেছিলাম হচ্ছে জল আনার জন্য না কি আনতে। তো সেই মুহূর্তে আমার শাশুড়ি একটা ফোন আসে, আমি নিজের কানে শুনতে পেয়েছি, বিশ্বাস করা, একদম নিজের কানে, এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না। তখন উনি ফোনের মধ্যে বলছে যে সামান্য শুধু একবেলা রান্না করতে গেছে, তাতেই নাকি শরীর খারাপ হয়ে গেছে, জানিস, এরকম এরকম হয়েছে। তো সেটা আমি জানি কাকে বলেছে, কিন্তু আমি নামটা বলছি না। তো আমি শুনে খুব খারাপ লাগলো যে সত্যি আমি এসে পারলাম না, আসার পরে একবেলা রান্না করেছি, শরীর খারাপ হয়ে গেছে। মানুষের শরীর খারাপ হতেই পারে, এরকমটা তো নয় যে শরীর খারাপ হবে না বা বলে কয়ে আসবে, সেরকম কিন্তু কিছুই না। সঙ্গে সঙ্গে কথাটা লাগানো হয়ে গেল। তার মানে কি বুঝতে পেরেছো মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য কি? এটাই, যখন তুমি আর কি বাবার বাড়িতে যাবে, তখন তোমার মা, আমার মাই কি তোমার মাই কি, আসার সঙ্গে সঙ্গে বলবে কি হয়েছে, কি খেয়েছিস না খেয়েছিস, তাড়াতাড়ি জামা কাপড়টা চেঞ্জ করে খাবার টাবার খেয়ে নে, এরকমটাই কিন্তু বলে। আর শ্বশুর বাড়িতে, আমার ক্ষেত্রে বলছি না, সবার বাড়িতেই ধরো হচ্ছে যখন তুমি আর কি চলে যাবে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি, তখন আর কি তোমার যতগুলো দোষ আছে না, এইটা দোষ ওটা দোষ এটা দোষ, একে তাকে নিয়ে পুরো গোল মিটিং চলতে থাকবে, এরকমটাই হয়। কিন্তু আমার ক্ষেত্রে যে হয় সেরকমটা না, কিন্তু হয় অনেক অনেক বাড়িতে। তো যাই হোক, আমি যেটার জন্য আর কি ভিডিও শ্যুট করা সেটাই ভুলে গেছি। তো আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি।
ধর ইউটিউবে যারা আমরা ভিডিও শ্যুট করি, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কন্টেন্ট খুঁজতে হয়। সেটা হচ্ছে কি, ধরো আমি সারা দিন কি ভিডিও করলাম, কিসের ওপর করলাম, সেটা আমাদের তৈরি করতে হয়। আর ইউটিউবেই কিন্তু সব থেকে ভিডিও বানাতে ঝামেলা বেশি। ফার্স্ট হচ্ছে ক্যামেরাটা এইভাবে ধরতে হবে, তারপরে হচ্ছে 15 সেকেন্ড করে সারা দিন তুমি কি করো না করো 12 সেকেন্ড সেটাকে অ্যাড করতে হবে ইনস্টাগ্রামের সাথে। তারপরে হচ্ছে তোমার ভয়েস ওভার দিতে হবে, তারপরে এডিটিং করতে হবে, তারপরে থাম্বনেল তৈরি করতে হবে, তারপরে কিন্তু তোমার ছাড়তে হবে। তো যাই হোক, আমি তোমাদের মূল কথাটা বলছি। আমি বেশ অনেক কয়েকদিন ধরে আর কি এসছি শ্বশুরবাড়িতে, মোটামুটি 15 দিন হয়ে গেছে। তো সেরকমভাবে হচ্ছে আমি বাড়ির বাইরে বেরোইনি, সবসময় হচ্ছে রুমের ভেতরেই থাকি। তো কালকে হচ্ছে কি মনে হলো আমি একটু বাড়ির বাইরে বেরিয়েছিলাম। তো কি হয়েছে, আমি ইউটিউবে যখন আর কি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাই, তখন আর কি আমি একটা কন্টেন্ট লিখেছিলাম যে শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করে আমি বাবার বাড়িতে যাচ্ছি। কিন্তু না, আমার শাশুড়ির সঙ্গে আমার না কোনো ঝামেলা, না কোনো অশান্তি, কিছুই হয়নি। তো সেইটা নিয়ে আমার শাশুড়ি মা মনে মনে একটু কষ্ট পেয়েছে, স্বাভাবিক, কষ্ট পাওয়ারই কথা। যেহেতু উনি জানে না যে কি হয়েছে না হয়েছে, এত কিছু তো বোঝে না। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, আমরা জানি। যেরকম ধরো আমি তোমাদের একটা সিরিয়াল দিয়ে বোঝাই। ধরো তুমি কোনো সিরিয়াল দেখছো, যেরকম আগে সিরিয়াল হতো 8টার সময় মা সিরিয়াল, জনপ্রিয় একটা সিরিয়াল। তারপর হতো রাশি তার নাম একটা সিরিয়াল। তো দেখবে যখন দুর্গাপুজো হয় তখন কিন্তু সিরিয়ালে দুর্গাপুজো হয় কয়েকদিন আগে পরে। যখন জামাই ষষ্ঠী হয় তখনও কিন্তু সিরিয়ালে জামাই ষষ্ঠী হয়। সেম ওরা কি করে, কোনো কিছু ধামাকা দেয় যে এরকম এই 8:30 থেকে এরকম 8:35 অবধি এরকম হবে, 8:40 অবধি এই সিরিয়ালটা হবে, তোমরা দেখবে। তখন ওরা একটা কন্টেন্ট তৈরি করে, দেখবে যে এরকম এই ধামাকা হতে চলেছে, বা এরকম এর ভালোবাসা ভেঙে চুরে অন্য কারোর সঙ্গে জুড়তে হয়েছে। সেম এরকমই ইউটিউবও কিন্তু একটা সেম এরকম একটা গল্পের মতো বলতে পারো, বা একটা টিভি সিরিয়ালের মতো বলতে পারো। তো সেরকমটাই। তার মানে এই নয় যে আমি সব কিছু শেয়ার করছি মানে আমার শ্বশুরবাড়িতে ঝামেলা হয়েছে, বা কষ্টের জিনিস শেয়ার করছি বলে সবসময় গন্ডগোল হয়েছে, হাসির জিনিস শেয়ার করছি বলে সবসময় হাসির কিছু হয়েছে, সেরকমটা কিন্তু একদমই না। আমরা যতটুকু যা শেয়ার করি না, সত্যি মিথ্যে সবটুকু মিলেই কিন্তু শেয়ার করি। তো যাই হোক, ওই কথাটা আর কি আমার শাশুড়ি মায়ের খারাপ লেগেছে। তো আমার শাশুড়ি মাকে যে বলেছে, আমি তাকে জানি যে কে বলেছে, সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। কারণ হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ডে না আছে আমার শাশুড়ি, না আছে আমার ইউটিউবে, কোনো কিছুতেই আমার শাশুড়ি মা নেই। তো কালকে যখন আমি গেলাম, আমার একটা কাকি শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলো, শম্পা তোকে একটা কথা জিজ্ঞাসা করছি, যে তুই তোর শাশুড়ির নামে কি বলেছিস, তুই ঝগড়া করে গেছিস? আমি বললাম না কাকিমা, আমি তো কিছু বলিনি। বলছে না, তুই ইউটিউবে এরকম ছেড়েছিস, উনি শুনে কষ্ট পেয়েছে। আমি বললাম তোমাকে কে বললো? বলছে না, আমি শুনেছি যে তুই যাকে বলেছিস মানে ইউটিউবে ছেড়েছিস এসে বলেছে। তো আমি বললাম কি আমার শাশুড়ি মা? তখন হেসে দিল, হয়তো হ্যাঁ আমার শাশুড়ি মার কষ্ট লেগেছে সে বলেছে, কিন্তু যে আমার শাশুড়ি মাকে বলেছে না, তার নামটা আমি বলে দিতেই পারি। তো আমি তাকে ভালো করেই জানি, সে আমার ফেসবুক ফ্রেন্ডে ছিল, এমনকি আমার ইউটিউব ফ্রেন্ডে আছে। যেহেতু আমার শাশুড়ি মা নেই, তাহলে সে তো আর জানবে না ঘটনাটা কি। আর যে দেখেছে আমার ভিডিওটা, সেটাও কিন্তু আমি দেখতে পেয়েছি, ইউটিউব থেকে বলো ফেসবুক থেকে বলো, এরকম দেখা যায় যে কজনা ভিডিও দেখলো, কটা ভিউজ আসলো। তো সে ভেবেছে হয়তো আমি জানতে পারবো না, কিন্তু আমি জানতে পেরেছি। কথায় আছে না, মানে কি বলবো, পর পরই হয়, পর কোনোদিন আপন হয় না। আর নিজেরই হয়, সেটা আবার প্রমাণ হলো। আমি ঠিক বুঝতে পারি যে আমাদের ঝামেলা, গন্ডগোল, অশান্তি কোথা থেকে হয় না হয়, কিন্তু সমস্ত কিছু জেনেও আর কি চেপে থাকি। তোমরাও অনেকে বুঝতে পারবে, যখন তুমি ভাববে না যে তুমি সব থেকে যাকে বেশি কাছের ভাববে, সেই তোমাকে ছুরিটা সবার আগে মারবে। এর জন্যই আমি চেঞ্জ হয়ে গেছি, বিশ্বাস করো। দিনের মধ্যে আমি আগে যেই মানুষটা সবসময় হেসে খেলে মজা আড্ডা করে কাটাতাম, এরকম পরিবর্তন হয়েছি। হয়তো অনেকে বলবে যে আমি সোশ্যাল মিডিয়া থেকে কিছু পয়সা ইনকাম করে বলে আমি চেঞ্জ হয়েছি, কিন্তু না, সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে অনেক পরিবর্তন করে দেয়, এটা আমি বিশ্বাস করি। যখন একটা সময় ছিল না, সিরিয়াসলি, আমি যখন 17 বছর বয়সে এই বাড়ি বউ হয়ে আসি, আর যদি বিয়ে না করতাম তাহলে জানতেই পারতাম না যে এত রকমের একটা মেয়ের দোষ গুণ বিচার করা হয় ওই বাড়িতে। তো যাই হোক, আমি সেটা বুঝতে পেরেছি। তো যখন আমি একটা সন্তান জন্ম দিলাম, এখন তো আর আমি ছোট নেই। হয়তো মায়ের কাছে সব মা বাবাই সন্তানটা ছোট থাকে, যেরকম আমার মা বলে গেলেই এখনও তুই বুঝিস না, কিছু বুঝিস না, কিন্তু না, বিশ্বাস করো, আমি যেহেতু একটা সন্তান জন্ম দিয়েছি, অবশ্যই আমি ভালো মন্দ এখন বুঝতে পারি যে কোনটা ভালো, কোনটা সত্যি, কোনটা খারাপ। এখন কি করি বলো তো, সবার কথা শুনি কিন্তু কাউকে কোনো কিছু শেয়ার করি না। আশা করি আর কাউকে কোনোদিন শেয়ারও করবো না। অনেকবার ঠকেছি, আজকে ঠকতে ঠকতে এই জায়গায় এসে পৌঁছেছি। বিশ্বাস করো, একমাত্র আমার হাজব্যান্ড যে, সেই আমার পাশে ছিল, আর সে পাশে ছিল বলেই
আজকে আমি শ্বশুরবাড়ির সংসারটা করে গেলাম। নয়তো আমি এতদিন কোথায় চলে যেতাম আমি নিজেও জানি না, কোনো অস্তিত্বও থাকতো না, কোনো কিছুই না। হয়তো অনেকে বলতে পারে যে জ্ঞান দিচ্ছি না, যে যতটুকু যা সত্যি ততটুকু আমি শেয়ার করলাম, বা এমনকি আমি যা যা বলেছি সত্যিই সিরিয়াসলি একদম সত্যিটাই বলেছি। এবার কারো যদি খারাপ লাগে বা কারো যদি কষ্ট হয়, আমি তাকে হাত জোর করে বলছি আমার ভিডিও দেখো না, স্কিপ করে যাও। তোমার মতো অনেক অনেক লোক আছে আমার ভিডিও দেখার জন্য, যারা আমাকে ভালোবাসে, রীতিমতো আমার খোঁজ খবর নেয় যে আমি কেমন আছি, আমি কি খাচ্ছি না খাচ্ছি। সত্যি এরকম ভালোবাসা হয়তো আমি পাওয়ারই যোগ্য না, আর আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি তোমরা আমাকে এতটা ভালোবাসবে, এতটা সাপোর্ট করবে। এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও, আর এইভাবেই আমার কাছে থেকো। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো, তাতেই হবে, আমি অনেকটা খুশি হব। আর তোমাদের পেয়ে সত্যি আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। কিছু কিছু সোশ্যাল মিডিয়া থেকে এত ভালো ভালো দিদিভাইদের পেয়েছি, তারা আমাকে নিজের মায়ের মতো করে বোঝায় যে শম্পা সবসময় সংসারে ঝামেলা অশান্তি গন্ডগোল হতেই পারে, তার মানে এই নয় আমার ফ্যামিলির সঙ্গে এরকম ঝামেলা হচ্ছে বলে আমি শেয়ার করছি। কিন্তু না, আশেপাশে সমস্ত জায়গায় যা যা হয় সেই সমস্ত জিনিসগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ তোমরা এরকম ভেবে খারাপ ভেবো না। আর যে আমার ভিডিওটা দেখছো সে অবশ্যই আবার কথাটা লাগিয়ে দিও, আবার তাকে বলে দিলাম সে ভালো থেকো, সুস্থ থেকো। আমি কামনা করি, কখনো কারো খারাপ চাইবো না, কখনো কারো খারাপ চাইও নি। যতটুকু যা পারবো লোকের ভালো চাইবো, কিন্তু কোনোদিন খারাপ চাইবো না। যদি কখনো খারাপ চাই, ওপর আল্লাহ আছে, ঈশ্বর আছে, সে একদিন ঠিক বিচার করবে। কারণ আমিও একটা মেয়ে, সেও একটা মেয়ে। যাই হোক, অনেক বক বক করে ফেললাম। ভিডিওটা যদি কারো খারাপ লেগে থাকে, আমার আর কিছু বলার নেই। সত্যি যেটা ছিল সেইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।